আমার মালিক একদিন আমাকে বলেন, তুমি যদি আমার স্ত্রীর সাথে মানে তোমার ম্যাডামের সাথে এক রাত কাটাও তাহলে আমি তোমাকে 2 লক্ষ টাকা দেব। মালিকের কথা শুনে আমি অবাক হয়ে যাই, কারণ নিজের স্ত্রীর ব্যাপারে এসব কি বলছেন। আমি প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বললাম, স্যার আপনি কেন এরকম বলছেন? স্যার বলেন, তোমাকে সব জানতে হবে না, আমি যেটা বলছি সেটা করো। স্যারের কথা শুনে আমি রাজি হয়ে যাই, কারণ একজন মানুষ নিজের ইচ্ছেতেই আমাকে নিজের স্ত্রীর সাথে পাঠাতে চাইছেন। আর আমি অনেক গরিব পরিবারের ছেলেও। এত বড় একটা পরিবারের দায়িত্ব আমার কাঁধে। আমাদের পরিবারে আমি সবার বড়, ছোট 2 বোন ও এক ভাই। আমার বাবা মারা গেছেন অনেক দিন আগে। বাবা যখন মারা গিয়েছিলেন তখন আমিও ছোট ছিলাম। মা অন্যের ঘরে কাজ করে সংসার চালাতেন। এবার আমি বড় হয়েছি বলে মাকে কোনো কাজ করতে দেই না। আর মায়েরও অনেক বয়স হয়েছে, কিন্তু কি কাজ করবেন। আমি অনেক কাজ খুঁজতে খুঁজতে কোথাও কোনো কাজ পাচ্ছিলাম না। একদিন আমার এক বন্ধু বলে, তুই 1 মাস আমার গাড়িটা চালা, তাহলে তুইও গাড়ি চালানো শিখে যাবি আর আমি প্রতিদিন তোকে কিছু টাকা দেব। আমার বন্ধুর কথা শুনে আমি ভীষণ খুশি হই, কারণ আমার বন্ধুর কারণে আমি গাড়ি চালানো শিখতে পারবো আর সংসারটাও চালাতে পারবো। পরের দিন থেকে আমি আমার বন্ধুর গাড়িতে যাই। প্রথম 4-5 দিন ও আমাকে দেখিয়ে দিয়েছিল, তারপর ধীরে ধীরে আমি নিজে চালাতে শিখে গেছি। সারাদিন গাড়ি চালিয়ে 5-6 হাজার টাকা আমি আমার বন্ধুর কাছে দেই, আর সেখান থেকে 500 টাকা আমার বন্ধু আমাকে দেয়। আমি এখন অনেক খুশি, কারণ একটা কাজও শিখে গেছি আর আমাদের পরিবারটাও মোটামুটি ভালোভাবে চলছে। ছোট 2 বোন ও ভাই ওরা সরকারি স্কুলে যায়। প্রাইভেট স্কুলে পড়ানোর মতো সামর্থ্য আমার নেই, তাই এই টাকাতেই আমাদের সংসার চলছে। 2 মাস পর আমি আমার বন্ধুর গাড়িটা ছেড়ে দিয়েছি, কারণ সংসারের খরচ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ভাই বোন বড় হচ্ছে, ওদের স্কুল যাওয়ার সময় টাকাও দিতে হয়। এবার আমি ভেবে নিয়েছি যে অন্য কোথাও ড্রাইভারের কাজ করব। কাজ খুঁজতে খুঁজতে কোথাও কোনো কাজ পাচ্ছিলাম না। তারপর আবার আমার বন্ধু আমাকে বলে, আমি তোকে একটা অ্যাড্রেস দিচ্ছি, এই অ্যাড্রেস অনুযায়ী তুই ওই বাড়িতে যা, ওই বাড়িতে একটা ড্রাইভার লাগবে। আমার বন্ধুর দেওয়া অ্যাড্রেস অনুযায়ী পরের দিন আমি সেই বাড়িতে যাই। সেখানে গিয়ে আমি অবাক, কারণ অনেক বড় একটা বাংলা। আমি ঘরের বাইরে দাঁড়িয়ে দরজায় বেল মারি। তখন একজন পুরুষ দরজা খুলেন। আমি বললাম, মাহির আমাকে পাঠিয়েছে, আপনাদের নাকি ড্রাইভার লাগবে। এই কথা শুনে আমাকে ভিতরে নিয়ে যান। আমার অ্যাড্রেস ও আমি কোথায় থাকি আমার সব কিছু ডিটেলস জিজ্ঞেস করেন। সব কিছু দেখে আমাকে কাজে রাখেন। প্রতিদিন স্যারকে অফিসে নিয়ে দিতে হবে আর সন্ধ্যাবেলা অফিস থেকে গিয়ে আনতে হবে। বাড়িতে স্যার আর ম্যাডাম একা থাকেন। আমাকে বলেন, তোমাকে এখানেই থাকতে হবে, সপ্তাহের মধ্যে 1 দিন বাসায় যেতে পারবে। আমি অনেক খুশি, কারণ আমার মাইনেটা 20,000 টাকা মাসে। এখানে থাকলেও আমার কোনো অসুবিধা নেই, কারণ ভাই বোনরা একটু বড় হয়েছে, মাকে দেখে রাখতে পারবে। এভাবে কিছুদিন চলে যায়। আমি প্রতি রবিবারে গিয়ে মায়ের সাথে দেখা করে আসি, আর প্রত্যেক মাসে মাইনে পাওয়ার পর মার হাতে নিয়ে দেই। আমার মা অনেক খুশি, কারণ বাবা কখনো এত টাকায় কাজ করতে পারেননি। বাবার সময় এত টাকা দিয়ে কেউ কাউকে কাজে রাখতো না। আমার মালিক ও মালকিন আমায় খুব ভালোবাসেন, কারণ এখানে থাকতে থাকতে আমি ওদের পরিবারের একজনের মতো হয়ে গেছি। একদিন আমার মালকিন নিজের বাবার বাড়িতে গিয়েছিলেন। সেদিন রাতে মালিক আমাকে নিজের ঘরে ডাকেন। মালিকের ঘরে যাওয়ার পর মালিক আমাকে বলেন, তোমাকে আমি একটা কথা বলবো, যদি তুমি রাজি হও তাহলে আমি তোমাকে 2 লক্ষ টাকা দেব। মালিকের কথা শুনে আমি অবাক হয়ে যাই, কারণ এমন কি কাজ যার জন্য মালিক আমাকে 2 লক্ষ টাকা দেবেন। তখন আমি জিজ্ঞেস করি, স্যার বলুন আমাকে কি করতে হবে। তখন আমার মালিক যা বলেন শুনে আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠেছিল, কারণ মালিক বলেন, তুমি যদি আমার স্ত্রীর সাথে এক রাত কাটাও তাহলে আমি তোমাকে 2 লক্ষ টাকা একসাথে দেব। আমি প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবছিলাম যে মালিক হয়তো আমাকে পরীক্ষা করছেন। আমি না বলে দিয়েছিলাম। তারপর মালিক আমাকে বলেন, তুই না করিস না, কারণ আমাদের বিয়ের আজ 10 বছর হয়ে গেছে, এখনো আমাদের কোনো সন্তান নেই। ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেন আমার স্ত্রীর কোনো অসুবিধা নেই, আমি নাকি সন্তানের বাবা হতে পারবো না কখনো। এই কথা শুনে আমার স্ত্রীর মনটা একটু ভেঙে পড়েছে, আর আমি ওকে ভীষণ ভালোবাসি। যদি আমাদের সন্তান না হয় তাহলে ও আমার জীবন থেকে চলে যাবে আর আমার এত ধন সম্পত্তি খেয়ে খাবে।
তাই আমি তোর কাছে রিকোয়েস্ট করছি, তুই আমার এই কথাটা মেনে নে, আর বাইরের কেউ যেন জানতে না পারে। প্রথমে আমি রাজি ছিলাম না, পরে রাজি হয়ে যাই, কারণ 2 লক্ষ টাকা কে হাতছাড়া করতে চাইবে। আর আমার ম্যাডামও দেখতে অনেক সুন্দর, যে কোনো ছেলে চাইবে ওনার সাথে রাত কাটানোর। পরের দিন বিকেলে ম্যাডাম বাড়িতে আসেন। আমি ম্যাডামকে এসব কিছু বলিনি, কারণ স্যার মানা করেছিলেন যেন এই ব্যাপারে আমি ম্যাডামকে কিছু না বলি। সন্ধ্যা হবার পর স্যার আমাকে মেসেজ করেন, আমি মেঘলাকে জলের সাথে মিশিয়ে নেশার ওষুধ খাইয়ে দেব, তুই সময় মতো ওর ঘরে চলে যাস। আমার মোবাইলটা গেস্ট রুমে সোফায় রাখা ছিল। আমি এখানে মোবাইল রেখে বাথরুমে গিয়েছিলাম। বেরিয়ে এসে দেখি স্যারের মেসেজটা আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দেই। রাত হবার পর খাওয়া দাওয়া শেষে ম্যাডাম ও স্যার দুজনেই নিজেদের রুমে চলে যান। একটু পরে স্যার বেরিয়ে আসেন ও বলেন, তোর ম্যাডাম ঘুমিয়ে পড়েছেন। আমি গেস্ট রুমে গিয়ে শুভ আর যেমনভাবে বলছি ঠিক তেমনটাই করবে। আমি একটু বয়ে বয়ে ম্যাডামের ঘরে গিয়ে ঢুকছিলাম, কারণ ম্যাডামকে আমি অনেক শ্রদ্ধা করি। আর যদি এসব কিছু ম্যাডাম বুঝতে পারেন তাহলে আমাকে কাজ থেকে বের করে দেবেন, কারণ ম্যাডাম অনেক ভালো একজন মহিলা। আমি ম্যাডামের বেডে গিয়ে বসি। কি করব বুঝতে পারছিলাম না। যে ম্যাডামের ঘরে আমি টাকা দিয়ে কাজ করি, আজ সেই ম্যাডামকে আমি কি করে। আমার মনে হাজার প্রশ্ন আসছিল। যখনই আমি ম্যাডামের পাশে গিয়ে বসে ম্যাডামের হাতে স্পর্শ করি, সঙ্গে সঙ্গে ম্যাডাম লাফ দিয়ে উঠে বসেন। তখন তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। ম্যাডাম আমাকে বলেন, এসব কি আকাশ? আমি তোমাকে এত বিশ্বাস করেছিলাম, এত ভালোবাসা দিয়েছিলাম, আর আজ ভালোবাসার এই মূল্য দিলে তুমি? তোমার মোবাইল গেস্ট রুমে একা ছিল। তোমার স্যার যখন তোমাকে মেসেজ করেছিলেন তখন আমি মেসেজটা দেখেছি। সেজন্য তোমার স্যার আমাকে জল খাবার দিয়েছিলেন। আমি সেই জলটা লুকিয়ে ফেলে দিয়েছি। কিন্তু তুমি এত নিচে নামতে পারলে? তোমার যদি এত টাকার প্রয়োজন ছিল তাহলে আমাকে বলতে, আমি তোমাকে টাকা দিতাম। এত বড় একটা কাজ করে তুমি তোমার স্যারের কাছ থেকে টাকা নিতে চাইছো? লজ্জায় আমার মাথা হেড হয়ে যাচ্ছিল। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমার মুখ দিয়ে কথা বেরোনো বন্ধ হয়ে গিয়েছিল। তখন আমতা আমতা করে বললাম, ম্যাডাম, আমি স্যারকে মানা করেছিলাম, কিন্তু সন্তানের জন্য স্যার এমনটা করছেন। তখন আবারও ম্যাডাম বলেন, আমি জানি তোমার স্যার সন্তানের জন্য করছেন। ম্যাডাম অনেক চিৎকার দিয়ে ঘরে কথা বলছিলেন, সেখানে তাড়াতাড়ি উঠে আসেন স্যার। আমি এই প্রথমবার স্যারের উপর ম্যাডামের এত রাগ দেখলাম। ম্যাডাম স্যারকে বলছিলেন, তোমার কি একটুও লজ্জা নেই? লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছো? তুমি এত নিচে নামলে কি করে? আমি তোমাকে কি কখনো বলেছি যে সন্তান না হলে আমি তোমাকে ছেড়ে চলে যাব? আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। সন্তান হোক বা না হোক সারা জীবন তোমার সাথে থাকবো বলে প্রতিজ্ঞা করে এসেছি। আর তুমি সন্তানের জন্য স্বামী হয়ে নিজের স্ত্রীর দেহ বিক্রি করছো? তোমাকে স্বামীও বলতে আমার লজ্জা করছে। কি করে করতে পারলে তুমি? আমার যদি মেসেজটা না দেখতাম তাহলে আমার সাথে কি হতো? আর তুমি কি ভাবছো, যদি ও আমার সাথে মেলামেশা করার পর সন্তান হয়েও যেত তাহলে আমি কি সেই সন্তান মেনে নিতাম? এই বলে ম্যাডাম স্যারকে যা নয় তাই বলে যাচ্ছেন। স্যার মাথা নিচের দিকে দিয়ে চুপচাপ কথাগুলো শুনছিলেন, কোনো কথার উত্তর দিচ্ছিলেন না। তখন ম্যাডাম আমাকে আবার বলেন, আমার তো ইচ্ছে করছে তোমাকে কাজ থেকে বের করে দিতে, কারণ আজ টাকার লোভে তুমি এত বড় একটা কাজ করতে রাজি হয়ে গেলে। সঙ্গে সঙ্গে স্যার বলেন, মেঘলা, তুমি ওকে কিছু বলো না, কারণ ও রাজি হয়নি। আমি জোর করে ওকে রাজি করেছিলাম, কারণ আমার ভীষণ ভয় হতো যদি আমাদের কোনো সন্তান না হয় তাহলে তুমি আমাকে ফেলে চলে যাবে। আমি সন্তান না হওয়ার কষ্টটা মেনে নিতে পারবো, কিন্তু তুমি চলে গেলে আমি সহ্য করতে পারবো না। আকাশকে কিছু বলো না। আমি ম্যাডামের কাছে বারবার ক্ষমা চাই। ম্যাডাম অনেক ভালো মনের একজন মানুষ, সেজন্য আমাকে ক্ষমা করে দেন। কিন্তু ওনার মনের মধ্যে যে বিষ বৃক্ষ রোপণ হয়েছে, সেই বিষ বৃক্ষকে আমি কোনোদিনও আর উপড়ে ফেলতে পারবো না। আমার সামান্য লোভের জন্য ম্যাডাম আমাকে এত ভুল বুঝলেন। এত ভালো একটা পরিবারে আমি কাজ পেয়েছিলাম, কিন্তু নিজের ভাগ্যের দোষে ম্যাডাম আমাকে ভুল বুঝলো। আমার মতো লোভে পড়ে কেউ এমন কোনো কাজ করো না যে কারণে পরে পস্তাতে হয়। আমি এখানেই কাজে আসছি। ম্যাডাম ও স্যারের বয়স অনেকটা হয়ে গেছে, কিন্তু তাদের কোনো সন্তান আর হয়নি।
একদিন ম্যাডাম আর স্যার আমাকে ডাকলেন আর বললেন যে আমরা যতদিন বেঁচে আছি ততদিন এই বাংলাটা আমাদের। আমরা মারা যাওয়ার পর এই বাংলাটা তোর নামে লিখে দিয়েছি। স্যার বলেন যদি আমি আগে মারা যাই তাহলে তোর ম্যাডামকে ভালোভাবে খেয়াল রাখিস। আর আমরা দুজন যেই দিন চলে যাব সেই দিন থেকে এই বাড়িটা তোর হয়ে যাবে, এই কথাটা আমি দলিলে লিখে দিয়েছি। সেদিন আমার আর খুশির কোনো সীমা ছিল না, কারণ এত বছর থেকে এই বাড়িতে আমি কাজ করছি। হয়তো সেজন্যই ভালোবেসে ওরা আমাকে এত বড় একটা দান দিলেন। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।